আসসালামু আলাইকুম স্যার। সালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। কই মেয়েরা ঢুকতেছে কই? স্যার অনেকে ঢুকতে পারতেছে না, কেন? ওদের নাকি আসতেছে না এটা। এখন আসতেছে? স্যার আপনাকে একসেপ্ট করতে বলতিছে। আমি করছি তো। আসসালামু আলাইকুম স্যার। এখানে না? কি এখন পারতেছে ঢুকতে ওরা? জি স্যার, ঢুকতে পারতেছে। এতক্ষণ আপনি হোস্ট করতেছিলেন না, তো তার জন্য কেউ ঢুকতে পারতেছিল না। না না, আমি ওই স্যার আসসালামু আলাইকুম। সালাম, তোমরা ভালো আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আপনি ভালো আছেন? স্যার আসসালামু আলাইকুম। সালাম দাও দিতে বললাম না। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তোমরা ভালো আছো? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা, লেখাপড়া তোমাদের কেমন চলতেছে? এই তো স্যার মোটামুটি। মোটামুটি কেন? সব সাবজেক্টে প্রায় 20 মার্কের পরীক্ষা নিয়ে নিয়েছে না? জি স্যার দিয়েছি। সব সাবজেক্টে প্রায় 20 মার্কের পরীক্ষা হয়েছে। তোমরা কিরকম নাম্বার পাইছো, কিরকম ওইসব সাবজেক্টে? স্যার আমাদের একটা খাতা রেজাল্ট দিয়েছে। একটা খাতা? স্যার একটা খাতা শুধু পাইছি, 17 পাইছি, আর একটাও পাইনি। খাতা দেবে কেন? খাতা তো আর দিবে না, নাম্বার দিয়ে দিবে টিচাররা। স্যার স্যার একটা নাম্বারও সাবজেক্টের পাইনি নাম্বার। এখনো। কোন সাবজেক্টের নাম্বার পাইছো? বিজনেস স্টাডিজ। তাই? কিন্তু এই নাম্বার তো এরকম দিয়ে ভুল করছে, কারণ এইটা তো ফাইনাল ফাইনাল পরীক্ষার সাথে অ্যাড হবে। এই নাম্বার দিবে কেন হাতে তোমাদের? যে পরীক্ষা হলো এটা তো টিচারদের সাথে রেকর্ড করা থাকবে, টিচারদের কাছে। এই নাম্বার তো তোমাদের সাথে কি করা থাকবে, স্যারদের কাছে মজুদ থাকবে, তোমাদেরকে দিবে কেন? ওটা ফাইনাল পরীক্ষার নাম্বার না, জি স্যার। সেটা দিবে কেন? স্যার আপনি কবে দিবেন? আমি তো নাম্বার জানাবো না, নাম্বার ভালো করছো সবাই, নাম্বার তো দেবো ফাইনাল পরীক্ষার ইসে। আচ্ছা তাহলে স্যার আমরা স্যার বুঝবো আমার কিভাবে যে আমরা ভালো করছি না খারাপ করছি? তাহলে তো ওইটার উপরে তো ডিপেন্ড করে 80 মার্কের এক্সাম দিব, তাই না? খারাপ করছো এই জন্য আমরা এখন আমার নাম্বার দিয়ে তোমার আবার পরীক্ষা নেবো, ঠিক না? হ্যাঁ? স্যার আমাদের জানতে খুব আগ্রহী। আমি নাম্বার এই প্রথম আমরা অনলাইনে আর পরীক্ষা শোনো, দিচ্ছি। আমি তোমাদেরকে আশ্বস্ত করছি, আমি নাম্বার দেখছি, সব সাবজেক্টেরই নাম্বার দেখছি, আমার কাছে সব টিচাররাই পাঠাইছে। তোমরা সবাই মোটামুটি ভালো করছো এবং ভালো রেকর্ড সংখ্যক মার্ক পাইছো, এটা কোনো ইয়া না। 20-এর মধ্যে অনেকেই ভালো নাম্বার পেয়েছো। এখন বিষয়টা হলো সামনে আছে পরীক্ষা নিয়ে বিষয়, গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলাপ করব, যেখানে তোমরা সবাই কি থাকতে হবে। ওকে স্যার। আজকে আমার নোটিশটা দেখছো, কিভাবে নোটিশ দিছি? জি স্যার। খেয়াল করছো? জি স্যার। অনেক প্লেন যে কিছুই শুনতে পাই না।
আসসালামু আলাইকুম। বিবিএ অনার্স ব্যবস্থাপনা বিষয়ের প্রথম বর্ষের ছাত্রীরা, আমি আশা রাখি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বসবাস করতেছো এবং লেখাপড়া ঠিকভাবে চালাচ্ছ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অনলাইনে যে 20 মার্কের পরীক্ষা দিছো, সে পরীক্ষায় তোমরা অনেকেই ভালো করছো, এজন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করতে পারতেছি যে তোমরা লেখাপড়ার মধ্যে আছো, লেখাপড়া বিহীন নেই। এবং তোমাদের আরেকটা সুসংবাদ হলো যে পরিস্থিতি স্বাভাবিক হলেই, কিন্তু তোমরা জানো যে 4th ইয়ারের 5টা পরীক্ষা নিয়েছিল, নেওয়ার পরে এদের ভাইভা পরীক্ষার আয়োজন করছে। আর তোমাদের এখন কিন্তু যখনই হবে, যখনই তোমাদের পরিস্থিতি স্বাভাবিক হবে, তোমাদের কিন্তু পরীক্ষা হবে এবং সে পরীক্ষায় তোমাদের ভালো করতে হবে আর কি। বিষয়টা হলো এরকম। এই জন্য তোমাদের লেখাপড়া পরিপূর্ণ প্রস্তুতি থাকতে হবে এবং আমরাও তোমাদের জন্য তোমাদের যাতে প্রস্তুত করতে পারি এই জন্য চেষ্টা করতেছি। এর উদ্দেশ্যে আমি ইতিপূর্বে তোমাদের প্রথম বর্ষের ছাত্রীদের নিয়ে নিছি, অনলাইনে 20 মার্কের করে পরীক্ষা নিয়ে নিছি। তাছাড়া ক্লাসেও বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা হয়েছে। আমি আশা করি তোমাদেরকে পরিপূর্ণ প্রস্তুত করার জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বিশেষ করে তোমাদের 80 মার্কের একটা অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেব। প্রত্যেক কোর্স টিচার এই অ্যাসাইনমেন্টের প্রশ্ন তোমাদেরকে দিবে। তোমরা নির্দিষ্ট সময় অনলাইনে এই প্রশ্ন পাবে। প্রশ্ন পাওয়ার পরে বিশেষ করে ডিমাই সাইজ যে কাগজ আছে, ডিমাই সাইজ কাগজ বুঝো তো সবাই? হ্যালো ছাত্রীরা, ডিমাই সাইজ কাগজ বুঝছো? হ্যাঁ, না স্যার বুঝি না। পরীক্ষার হলে যে কাগজে পরীক্ষা দিছো, পরীক্ষার হলে যে কাগজে পরীক্ষা দিয়েছো, ওই কাগজটা কি ডিমাই সাইজ কাগজ বলে? বুঝতে পেরেছো? জি স্যার। এই ডিমাই সাইজ কাগজে পরীক্ষার হলে যেমন পরীক্ষা দাও সেইভাবে অ্যাসাইনমেন্ট লিখতে হবে এবং আমরা 80 মার্কের করে প্রশ্ন দেব অ্যাসাইনমেন্ট, সেটা লিখে তোমাদের জমা দিতে হবে। বিশেষ করে পনেরো 12 তারিখের মধ্যে 80 নম্বরের অ্যাসাইনমেন্ট স্বাস্থ্যবিধি মেনে কলেজের বিভাগীয় কার্যালয়ে জমা দিতে হবে এবং শিক্ষকরা আগামী 21 থেকে 26 নভেম্বরের মধ্যে অনলাইনে প্রশ্ন দেবে। তোমাদের সমস্ত কোর্স শিক্ষকরা 21 থেকে 26 নভেম্বরের মধ্যে অনলাইনে তোমাদেরকে প্রশ্ন দিবে। এরা প্রশ্ন রেডি করবে এবং প্রশ্নের মানটা মূলত হবে ফাইনাল পরীক্ষার যে প্রশ্ন হয় সে স্টাইলে, ফাইনাল পরীক্ষার প্রশ্নের স্টাইলে তোমাদের সেখানে প্রশ্ন হবে। তোমরা বুঝতে পেরেছো? স্যার ডিমাই সাইজের কাগজ কি লাগবে? স্যার কাগজটা কোথায় পাবো? নাকি ডিমাই সাইজ কাগজ পরীক্ষার হলে যে কাগজে পরীক্ষা দিচ্ছ সেটা মনে আছে? জি স্যার। যদি মনে থাকে এই কাগজ তোমরা পরিষ্কার যে কোনো লাইব্রেরিতে পাবে এবং লাইব্রেরিতে পাওয়ার পরে প্রথমত 6টা কাগজ একটার মধ্যে একটা ঢুকাইয়া পিন মাইরা খাতাটাকে অর্ধেক করে, এরকম যে মেয়েরা দেখতেছো সবাই ক্যামেরা অন করো, সবাই ক্যামেরা অন করো, মেয়েরা ক্যামেরা অন করো। সেক্ষেত্রে একটু উঁচা করেন। হ্যাঁ স্যার একটু উঁচা করেন, দেখা যায় না। খাতা বানাইয়া দেখো, এরকম খাতাটাকে যেমন লেখো বাম পাশে একটাই দিবা, তারপর অর্ধেক করবা, অর্ধেক করার পরে অর্ধেক করে প্রথম পেজের একটু ভালো করে দেখেন, উঁচা করে খাতা। প্রথম পেজের এখান থেকে লেখা স্যার দেখা যাচ্ছে না, বেশি নিচের দিকে। হ্যাঁ স্যার আপনি যে দেখাচ্ছেন নিচের দিকে দেখা যাচ্ছে, একটু উপরে উঠান। নিচের দিকে লেখা শুরু করবা, উপরের অংশ বাদ থাকবে, উপরের অংশ লিখবা না। তোমরা কলেজে যখন এসে জমা দিবা তখন আমরা এখানে একটা সিল দিয়ে দেবো, সিল দেওয়ার পরে সেখানে তোমরা নাম, ঠিকানা, রোল ইত্যাদি ইত্যাদি লিখবা।
এবং সেমিস্টার বা অ্যাসাইনমেন্ট যা লিখতে বলি তা লিখবা। বুঝতে পারছো আমার কথা? স্যার অতটুকু বাদ রাখবো, শুধু কলেজে এসে ওইখানে নাম, রোল, শ্রেণী এগুলা লিখে দিব না? স্যাররা ফিল দিয়ে দিবেন। আর এর পরের পৃষ্ঠা থেকে তো যেভাবে লিখি এভাবে লিখবো স্যার, তাই না? এক একজনে বলো কি বলছো? স্যার আবার একটু বুঝিয়ে দেন প্রথম থেকে। আমি বলছি পরীক্ষার খাতা নিয়ে যেভাবে দাগ দাও, তোমরা আগে দাগ দাও না কলম দিয়া, বিভিন্ন পেন্সিল দিয়া, একটা দাগ দাও, উপরে দাগ দাও, এবং পরীক্ষার খাতার উপরের অংশে তো তোমাদের একটা শীট থাকে যেখানে নাম, ঠিকানা, কলেজ, তারপর পরীক্ষার কোর্স নাম্বার টাম্বার থাকে না? হ্যাঁ মেয়েরা বলো, থাকে না? জি স্যার। যে অংশটা থাকে সেই উপরের অংশটা এরকম খাতা অর্ধেক ভাঁজ করে প্রথম উপরের অংশটা ব্ল্যাঙ্ক রাখবা। ব্ল্যাঙ্ক রাখ, উপরের অংশে আমরা সিল দেব তোমরা কলেজে আসলে। সিল দেওয়ার পর তোমাদের নাম, ঠিকানা এবং কলেজ রোল, অ্যাসাইনমেন্ট, সাবজেক্ট ইত্যাদি লিখতে হবে। বুঝতে পেরেছো? জি স্যার। মেয়েরা আমার কথা বুঝছো সবাই? জি স্যার। বুঝতে পারছি। জি স্যার। তোমাদের অনলাইনে দেবে কবের মধ্যে? অনলাইনে প্রশ্ন দেবে সমস্ত শিক্ষকরা 21 থেকে 26 তারিখের মধ্যে। বুঝতে পেরেছো? জি স্যার। স্যার 30টা কাগজ দিয়ে কি হবে না? হ্যাঁ 30টা কাগজ দিয়ে কি হবে না? আরে বাবারে 20টা কাগজটার মধ্যে ডিমাই সাইজ আছে, ডিমাই সাইজ বলবা। লাইব্রেরিতে গিয়ে ডিমাই সাইজ বলবা। পরীক্ষার হলে যে কাগজ দেয়, সাইজের খাতা দেয়, ডিমাই সাইজ বলে। আমি বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ আর একটা এর সাথে কথা আছে, যেহেতু তোমাদের একেবারে এখন চূড়ান্ত পর্যায়ে, ইতিমধ্যেই তোমাদের পরীক্ষা হয়ে যেত পরিস্থিতি স্বাভাবিক থাকলে। যারা ইতিপূর্বে টাকা পয়সা দিছো ভালো, আর টাকা যারা না দিছো টিউশন ফি গুলো দিয়ে দিতে হবে বাবারা কলেজের, নাইলে পরীক্ষা ফর্ম ফিল আপের সময় টাকা জমে যাবে, তোমাদের জন্য সমস্যা হবে। এই অ্যাসাইনমেন্টের সাথে প্রত্যেক কোর্সের তোমরা বেতন জমা দিয়ে একটা রিসিট ফটোকপি করে 6 কোর্সের সাথে 6টা ওই রিসিটেরই ফটোকপি জমা দিয়ে দিবা। সর্বশেষ বেতনের রিসিটের ফটোকপি জমা দেবা। বুঝতে পেরেছো? স্যার আমরা যে বিকাশে বেতন দিলাম ওইটার কিভাবে দিব? বিকাশে বেতন দিয়ে থাকলে বিকাশের দিবা, ওখানে পাইছো না আমাদেরকে কনফার্মেশন একটা স্লিপ দিছে না, ওইটা ফটোকপি করে জমা দিবা। না স্যার আমাদের দেওয়া হয় না। আমি মানে বিকাশে বেতন দেওয়ার পরে যে ছবিটা পাঠাইছি, যে ম্যাম ফোন দিয়ে বললাম যে ম্যাম আমার তো দেওয়া শেষ হয়ে গেছে, এই যে আমি আপনাকে ছবি পাঠাইছি, ম্যাডাম ওই পিকচারটা এখন পর্যন্ত দেখেই নাই। না ম্যাডাম যদি পিকচারটা না দেখে থাকে, তুমি যেটা পাঠাইছো ওইটাই তুমি কোনখানে গিয়া প্রিন্ট আউট বাইর করবা, প্রিন্ট আউট বাইর কইরা এরপর ইসে জমা দেবা, এই খাতার সাথে জমা দেবা। আর আচ্ছা ঠিক আছে। প্রিন্ট আউট বের করে খাতার সাথে জমা দিয়ে দিবা। আর যদি তোমার টিউশন ফি কেউ বাকি রেখো না, যেন এরপর ফর্ম ফিল আপ হলে শুধু ফর্ম ফিল আপের টাকা বাকি থাকে এরকম রাখবা, আর সব টাকা সবাই জমা দেবা, এটা আমরা আশা করতেছি। এই হলো হ্যাঁ 6টা মানে 6টা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে আলাদা আলাদা কপি দিতে হবে। আমি কথা বুঝতেছি না, পরিষ্কার করে বলো। মেরা পরিষ্কার করে বলো। মানে স্যার বলতেছে যে 6টা সাবজেক্টের জন্য আলাদা আলাদা 6টা কপি লাগবে। 6টা ফটোকপি করব। 6টা সাবজেক্টের জন্য আলাদা আলাদা 6টা খাতা হবে এবং 6 কোর্স টিচারের কাছেই খাতা যাবে। এবং তোমরা যে বেতন দিতেছো বেতনের রিসিটের কপিও ফটোকপি হইয়া ওই 6 খাতার সাথেই অ্যাড হয়ে যাবে। মানে লাস্ট মান্থ যেটা দিছি ওইটার কপি না স্যার? লাস্ট মানে সর্বশেষ বেতন দিছো। এখন কেউ যদি মনে করো 2-1 মাসের বেতন আগে দিয়ে থাকছো, অনেক তোমার বাকি আছে 10 মাসের, বাকিগুলো এখন দিবা, দিয়ার সাথে ওই রিসিটের কপি জমা দিয়ে দেবা। এবং এগুলা সব এই 26 তারিখের মধ্যে জমা দিবা। 21 থেকে 26 তারিখের মধ্যে বেতন দেবা সবাই খাদ্য অনুযায়ী। যাদের মাস পর্যন্ত বেতন দেওয়া আছে তারা যাদের সর্বশেষ দেওয়া আছে তাদেরকে দিতে হবে না বাবা, যাদের সব দেওয়া আছে তাদের আমরা কি সামনের মাসে পুরো বেতন দিয়ে দেওয়ার কোনো সুযোগ পাবো না? তোমাদের তো বেতন দিতে হবে জুলাই মাস পর্যন্ত, জুন মাস পর্যন্ত তোমাদের সেশন জুন মাস পর্যন্ত। সেই হিসাবে তোমরা এরকম বেতন দিয়া দাও, যে যতটুকু পারো দিয়া দাও। এটা একেবারে ফর্ম ফিল আপের সময় তো দিতেই হইবে, এখন যতটা আগাই রাখতে পারো তোমাদের জন্য ভালো। স্যার আমরা জুন মাস পর্যন্ত বেতন দিব। বাকি আছে খরচ করতে পারে। হ্যাঁ আমাদের কত টাকা লাগতে পারে?
ফর্ম ফিল আপে কত টাকা এটা তো জাতীয় বিশ্ববিদ্যালয় টাকাটা ধরে, ওরা না ধরলে তো আমরা এখন বলতে পারবো না। জাতীয় বিশ্ববিদ্যালয় স্যার যখন আমাদের কত দিনের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হতে পারে? হ্যাঁ কত দিনের মধ্যে মানে ফর্ম ফিল আপ শুরু হইতে পারে? এখন পরিস্থিতি স্বাভাবিক হইলে তো, যদি মনে করো এখন কইমা গেল এই মাসের মধ্যেই পরীক্ষা, তোমাদের পরীক্ষা তো এতদিনে হয়ে যায় তো ফাইনাল পরীক্ষা, তোমরা শুধু সামনে আসো, সাথে সাথে পরীক্ষা হয়ে যাবে, তোমাদের কোনোই নাই। স্যার আমরা জুন মাস পর্যন্ত বেতন দিব? তোমাদের তো সেশন তো জুন মাস পর্যন্তই বেতন দেওয়ার। আচ্ছা ওকে স্যার। তাইলে কোন মাস পর্যন্ত দেছো? যে মেয়ে বললা জুন মাস পর্যন্ত দেবো, সে কোন মাস পর্যন্ত দেছো? স্যার আমি তো মার্চ মাস পর্যন্ত দিচ্ছি। তাইলে এপ্রিল মে জুন বাবা 3 মাসের বাকি 3 মাসের আমি মার্চ পর্যন্ত দিছি। মার্চ দিলে এপ্রিল মে জুন দিয়ে দাও, তারপর ফর্ম ফিল আপ। স্যার একটা পরীক্ষা এখানে স্যার আমি একটু বলি, জাতীয় বিশ্ববিদ্যালয় যেভাবে টাকা ধরে তার উপর ভিত্তি করে, এখানে কলেজের নিজস্ব কোনো ই থাকবে না সেক্ষেত্রে। আচ্ছা স্যার আমি ওই যে আমাদের পরীক্ষা কলেজ বন্ধ হওয়ার আগে আগে আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল না, তখন আমি পরীক্ষা ফি জমা দিয়েছিলাম, তখন 700 টাকা আমি জমা দিয়েছিলাম, ওই টাকাটা আমি কি করব? ফার্স্ট সেমিস্টারের হয়তো জমা দিছো, সেটা কোনো ব্যাপার না। হ্যাঁ ওই টাকাটা তাহলে আমি কি করব? আমাদের তো পরীক্ষা হয় নাই। ওইটা তোমাকে যখন তুমি ফর্ম ফিল আপ করবা ওর সাথে অ্যাডজাস্ট করে নেওয়া হবে, ফর্ম ফিল আপের টাকার সাথে অ্যাডজাস্ট করে নেওয়া হবে তোমার। আচ্ছা ওকে স্যার। ফর্ম ফিল আপের টাকা এখন তোমরা টিউশন ফিটা মাসিক বেতনটা সবাই দিয়ে দাও। এই যে আমরা এই অ্যাসাইনমেন্ট পরীক্ষা নিতেছি 80 মার্কের, এর উপর তো আমরা তোমাদের কোনো ফি চাচ্ছি না, আমরা বলছি তোমরা টিউশন ফি গুলা জুন পর্যন্ত মিনিমাম দিয়ে দাও সবাই, তাহলে তোমাদের উপরে একটা চাপ কমে যাবে, ঠিক আছে? এবং তোমরা স্যার আমাদের যে এই যে 80 মার্কসের যে এক্সামটা হবে অ্যাসাইনমেন্ট, এটাই কি আমাদের ফাইনাল এক্সাম? এটা ফাইনাল, এটা কিন্তু ফাইনাল, এখান থেকেই ফাইনালে আমরা সুপারিশ করব, এটা ফাইনাল। এই জন্য আমি পরে তোমাদের লেখা আনতে বলি না, রেজাল্ট দিবে কি লিখবা, আমরা একটা কৌশল অবলম্বন করবো, এবং এগুলো অনেক কথা কিন্তু ইসে বলা যায় না, এগুলো আমরা আভ্যন্তরীণ ভাবে ডিপার্টমেন্টে যেদিন খাতা জমা দেবা আমি ইনশাল্লাহ থাকবো স্বাস্থ্যবিধি মেনে, তখন আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা আরো বলে দেবো তোমাদেরকে, বুঝাতে পারছি তোমাদেরকে? স্যার আমরা এক্সামটা কোন জায়গায় দিব? এইভাবেই দিব অনলাইনে? এক্সাম দেবা বাসায়, মানে এই যে আমরা প্রশ্ন দিয়ে দেবো 21 তারিখ থেকে 26 তারিখ অনলাইনে বসে থেকে এভাবে, মানে প্রশ্ন দেওয়ার সাথে সাথে এক্সাম দিব নাকি প্রশ্ন আগে থেকে দেওয়া রাখবে? না না বোকা, তুমি বুঝতে পারতেছো না। 21 তারিখ থেকে 26 তারিখের মধ্যে প্রত্যেক কোর্স টিচার তোমাদের প্রশ্ন দিয়ে দেবে, প্রশ্ন দেওয়ার পর তোমরা এই খাতা জমা দেবা 15-12 তারিখের মধ্যে, 15-12, বুঝতে পেরেছো? আচ্ছা মানে বাসার মধ্যে মানে সব সাবজেক্টের প্রশ্ন দিয়ে দিবে? হ্যাঁ অল সাবজেক্ট। 21 থেকে 26-এর বুঝতে মধ্যে পেরেছি। সব সাবজেক্টের প্রশ্ন দেওয়া হবে, এবং তোমরা বাসায় বসে লিখবে, পরীক্ষার স্টাইলে লিখবে, নোট করতেছো সে নোট স্টাইলে না, এটা তোমরা ওই 15 তারিখের মধ্যে জমা দেবা। স্যার বুঝতে পারছি। দাদা স্টেপলার করতে হবে তাই না? যেভাবে এক্সাম দিব সেভাবে। হ্যাঁ পরীক্ষার খাতার মতো। আর এই টাকা দিবা, বেতন যা বাকি আছে 26 তারিখের মধ্যে দিয়ে দিবা সবাই। আর যদি তোমাদের একটু সমস্যা মাসের শেষ 26 তারিখ, আমি তোমাদের বিশেষভাবে বললাম যে ডিসেম্বরের 5 তারিখের মধ্যে টাকা জমা দিয়ে দেবা সবাই, ওই জুন মাস পর্যন্ত বেতন যেটা তোমাদের যেটা থাকে। স্যার আমরা যে পরীক্ষাগুলো দিচ্ছি এগুলো কি যোগ হবে নাম্বারগুলো? সব কিছু যোগ হবে সব, এবং এই যে অ্যাসাইনমেন্ট নিতেছি এইটা ধরো এইটাই টেস্ট পরীক্ষা হবে, এই জন্য সবাই ভালো করে লিখতে হবে, ভালো করে রাখতে হবে, ঠিক আছে? মানে এটা আমাদের মেইন এক্সাম হবে, বুঝছো না? এইটাই তোমাদের মেইন এক্সাম, এবং প্রশ্নটা প্রত্যেক টিচার এমন ভাবে করবে যে প্রশ্ন যেন ফাইনাল পরীক্ষা এখান থেকে তোমাদের কাজে আসে। আর আমি একটা সাজেশন দিয়ে দিছিলাম 16, 17, 18, 16, 17, 18, 16, 17, 18 যে প্রশ্ন এই থেকে 19-এ যেটা আসছে সেটা বাদ যাবে, এ হয়ে যদি সাজেশন করে পরীক্ষা দাও তাহলে তোমাদের ইনশাল্লাহ কমন পড়বে, আমি বিশ্বাস করি। বুঝতে পারছো ভাই? জি স্যার। আমার একটা কোশ্চেন আছে। বলো।
স্যার এই যে করোনার মধ্যে যে আমাদের ক্লাস হয় না এর জন্য কি আমাদের বেতন কিছু ছাড় দিবে না? না না, করোনার মধ্যে ক্লাস হয় না, আমরা অনলাইনে ক্লাসের ব্যবস্থা করছি, তারপর তোমাদের সবকিছু গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপরও ফর্ম ফিল আপের যখন ডেট দেবে তখন ফর্ম ফিল আপে আমরা কি করতে পারি বা এই যে ফি যেগুলা সাধারণত নেয় এগুলা কিসে কি করতে পারি এটা আমরা দেখব। আমরা তোমাদের প্রতি আন্তরিক, তোমাদেরও আমাদের প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক হতে হবে। ওকে বুঝতে স্যার। পেরেছো? জি স্যার। হ্যাঁ, এখন আমি আসল কথায় আসি, না হয় দেখা যাবে যে ভেজাল হয়ে যাবে। এবং আমরা শুধু এইটা না, এই অ্যাসাইনমেন্ট নেওয়ার পরও তোমাদের কার কোথায় কোন জ্ঞানজাম আছে, অ্যাসাইনমেন্ট তোমরা কিভাবে উপস্থাপন করতে পারছো, এটা তো টেস্ট পরীক্ষা হিসাবে আমরা যদি গ্রহণ করি তাহলে তোমাদের কি পরিমাণ নাম্বার দেওয়া যায়, এইরকম লেখলে তোমরা ফাইনালে কি করবে, এগুলো সব আমরা পর্যালোচনা করব। করে আমি ব্যক্তিগতভাবে কোর্স টিচারদের সাথে থেকে তোমাদের যে যার যেখানে যে সমস্যা আছে সে সমস্যা সমাধানের আমরা ব্যবস্থা করব। এবং এই 15ই ডিসেম্বরের পর আবার প্রতি সপ্তাহে মিনিমাম 2টা করে অনলাইনে পরীক্ষা নেব, এই যে বিভিন্ন এর উপরে, যাতে তোমাদের আর কোনো সমস্যা না থাকে। ইনশাল্লাহ এই মহামারীর সময়ও আমরা এই কতটা ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি এবং আমার যে শিক্ষকরা আছে তোমাদের পাশে দাঁড়াতে পারি তা ইনশাল্লাহ সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করব। ঠিক আছে? যদি থাকে আমার স্লাইড দেখতেছো, স্লাইড দেখতে পারতেছো সবাই? জি স্যার। স্লাইডে প্রথম হলো এখানে আমি কি লিখছি, অনার্স প্রথম বর্ষ ব্যবস্থাপনা বিভাগ, ব্যবস্থাপনার নীতিমালা, কোড নাম্বার তো জানো এটা। তারপর আসো, আমার পরিচয় তো আর দেওয়ার দরকার নাই, জানো। তারপর আসো আলোচ্য বিষয় আজকে কি দিচ্ছি দেখছো? আলোচ্য বিষয় ব্যবস্থাপনার জনক বলা সম্মান ব্যবস্থাপনা পরীক্ষা 2016 ব্যবস্থাপনা বিভাগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে প্রশ্নগুলো আসছিল সেই প্রশ্নের মধ্যে থেকে আমি কিছু প্রশ্ন এখানে আনার চেষ্টা করছি। দেখো আমি এগুলো সংক্ষেপে বলবো তোমাদেরকে। তোমাদের এই প্রশ্নগুলোর উপর প্রথম স্লাইডে যে প্রশ্ন আছে এই প্রশ্নের উপর তোমাদের কোনো জিজ্ঞাসা আছে কিনা বলো? এই প্রশ্নগুলো তার উত্তর পারো মেয়েরা? উত্তর পারো এগুলোর? জি স্যার। জি স্যার। হেনরি ফেওলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় কেন? যে কোনো এক মেয়ে উত্তর দাও। হেনরি ফেওলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় কেন? কারণ সে স্যার হচ্ছে ব্যবস্থাপনা 14টা নীতি হচ্ছে করছিল এর জন্য। আধুনিক ব্যবস্থাপনার সেকেলের এবং বর্তমানের ধারণার উপর ভিত্তি করে হেনরি ফেওল ব্যবস্থাপনার 14টা নীতি প্রণয়ন করেছেন, যে নীতিকে ব্যবস্থাপনার নীতিমালা হিসেবে আখ্যায়িত করা হয়। এই জন্য হেনরি ফেওলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়। ব্যবস্থাপনার জনক বলা হয়। হ্যাঁ, এরপর ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে পার্থক্য দেখাও। এইটা পারো কে কে? ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে পার্থক্য হয়তো এক কথা এটা বলা সম্ভব না, তবে তোমরা মনে রাখো ব্যবস্থাপনা কি? ব্যবস্থাপনা হলো একটা কৌশল। ব্যবস্থাপক কৌশলে তার প্রাতিষ্ঠানিক কার্যক্রম করে তা হলো ব্যবস্থাপনা। আর প্রশাসন হলো যাদের দ্বারা ব্যবস্থাপক এই কাজগুলা করায় তারা হলো প্রশাসন। হলো ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে মূল পার্থক্য হলো ব্যবস্থা এখানে 3টা বিষয়। ব্যবস্থাপক যে কৌশলে কাজ করে তা ব্যবস্থাপনা, যাদের দ্বারা কাজ করায় তাকে হলো প্রশাসন বলে। বিশেষ করে ব্যবস্থাপনার সংজ্ঞায় তোমাদের মনে আছে আমি পরিষ্কার বলছি, ব্যবস্থাপনা হলো একটা কৌশল, যে কৌশলে অন্যকে দিয়ে কোনো কাজ সুষ্ঠুভাবে করিয়ে নেওয়ার কৌশল। হ্যাঁ, অন্যকে দিয়ে কোনো কাজ সুষ্ঠুভাবে করিয়ে নেওয়ার কৌশলকে বলা হয় ব্যবস্থাপনা। ঠিক আছে? এরপর আসো লক্ষ্য ও পরিকল্পনার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। এখানে লক্ষ্য কি? অর্থাৎ একটা প্রতিষ্ঠান যে উদ্দেশ্যে কাজ করে বা যে লক্ষ্যে কাজ করে যেখানে সে গিয়ে পুষবে সেটা তার লক্ষ্য। যেমন আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করব, ভালো রেজাল্ট করা আমার লক্ষ্য। পরিকল্পনা হলো ভালো রেজাল্ট করার জন্য যে লেখাপড়া করতে হবে বা তথ্য উপাত্ত নিয়ে যারা ইতিপূর্বে ভালো করছে তারা কি কি
লক্ষ্য অবলম্বন করছে, সেটা হলো পরিকল্পনা। লক্ষ্য পরিকল্পনার মধ্যে সম্পর্ক অবশ্যই নিবিড় সম্পর্ক আছে। তারপর আসো দেখো, উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনার সুবিধা বর্ণনা করো। উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা কি, এটা কেউ বলতে পারো? উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনাকে ম্যানেজমেন্ট বাই অবজেক্ট বলা হয়, MBO বলা হয়, ম্যানেজমেন্ট বাই অবজেক্ট। শুধু ম্যানেজমেন্টের ক্ষেত্রে কেন বাবা, যে কোনো পাগলেও কোনো উদ্দেশ্য ছাড়া কাজ করে না। পাগলে পাগলামি করে, তার মধ্যে একটা উদ্দেশ্য থাকে। আর ব্যবস্থাপনা তো একটা নির্বাহী সিদ্ধান্ত, একটা নির্বাহী কার্যক্রম, অবশ্যই সে একটা উদ্দেশ্য নিয়ে কাজ করে। তাহলে উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনার সুবিধা হলো যে কোনো উদ্দেশ্য নির্ধারণ করে সে অনুযায়ী যদি কার্যক্রম আবর্তিত হয়, তাহলে সে উদ্দেশ্য অর্জন করা সহজ হয়। এই জন্য ম্যানেজমেন্ট বাই অবজেক্ট, ম্যানেজমেন্ট সবসময় উদ্দেশ্য ভিত্তিক থাকে। বুঝতে পেরেছো? তারপর আসো, তারপর প্রশ্ন হলো প্রেষণা ব্যবস্থাপনার প্রাণ ব্যাখ্যা করো। কোনো মেয়ে পারবা প্রেষণা ব্যবস্থাপনার প্রাণ? প্রেষণার মাধ্যমে কর্মীকে উৎসাহ দেওয়া হয়, এই কারণে কোনো কিছুর অভিপ্রাণিত করা হয়। আমরা যখন শুনো, যেহেতু বলা হয়েছে প্রেষণা ব্যবস্থাপনার প্রাণ, 5 মার্কের প্রশ্ন তো, লেখার একটা কৌশল থাকবে। তুমি শুরু করবা এভাবে, ব্যবস্থাপনার কার্যক্রমের মধ্যে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা আছে। এগুলো হলো ব্যবস্থাপনার এই কাজের মধ্যে পরিকল্পনা, সংগঠন হলো নির্দেশনা পর্যন্ত হলো প্রস্তুতিমূলক কাজ। পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা এবং নির্দেশনা বাস্তবায়ন করতে হলে সেখানে প্রেষণা প্রয়োজন হয়। কর্মীদেরকে উদ্বুদ্ধ না করাতে পারলে কাজ কাঙ্ক্ষিত লক্ষ্যে নেওয়া যায় না। এই জন্য প্রেষিত করেই কর্মীদেরকে কাজ করানো হয়। বিশেষ করে আমি উদাহরণে তোমাদেরকে অনেক সময় বলছি যে ঘোড়াকে জোর করে পানিতে নামানো যায় বটে, তাকে দিয়ে পানি পান করানো যায় না। এরকম প্রেষণা এমন একটা বিষয়, মানব 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 কুলকে বা মানব জনগোষ্ঠীকে বা কর্মশক্তিকে কাজে লাগাতে হলে তাদেরকে প্রেষিত করেই কাজ করাতে হয়। এই জন্য প্রেষণা ব্যবস্থাপনার প্রাণ হিসাবে আখ্যায়িত করা হয়। ঠিক আছে? এরপর দেখো, নেতৃত্বের বিভিন্ন ধরন আলোচনা করো। বলতে পারো কেউ নেতৃত্বের বিভিন্ন ধরন কি আছে? মনে আছে কিনা? এখনো তোমরা ফাইনাল পরীক্ষা দিবা। নেতৃত্বের বিভিন্ন ধরন আমি মনে করাই দেয় একটু। আসলে যে কোনো প্রশ্ন শুরু করাই কষ্ট, লিখতে পরে কষ্ট হবে না। নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব আছে, স্বৈরতান্ত্রিক নেতৃত্ব আছে, আনুষ্ঠানিক নেতৃত্ব আছে, অনানুষ্ঠানিক নেতৃত্ব আছে, পিতৃতান্ত্রিক নেতৃত্ব আছে, তারপর বিমাতা সুলভ নেতৃত্ব আছে। মানে কার্যকর্মের উপর ভিত্তি করে বা কার্যের উপর ভিত্তি করে, তারপর হলো মালিকানার দিকে ভিত্তি করে, তারপর ক্ষমতার দিক থেকে ভিত্তি করে বিভিন্ন ভিত্তিতে নেতৃত্ব বিভিন্ন রকম হয়ে থাকে। এরপর আসো, পরিকল্পনার সাথে কি নেতৃত্বের কোনো সম্পর্ক রয়েছে? মতামত দাও। এখানে তোমরা অবশ্যই বলবা যে পরিকল্পনা হলো প্রাতিষ্ঠানিক কর্মচিত্র বা কর্মনকশা, যার উপরে ভিত্তি করে অন্যান্য কার্যক্রমগুলো আবর্তিত হয়ে থাকে। পরিকল্পনা অনুযায়ী নিয়ন্ত্রণ কার্যক্রম হয়, অর্থাৎ নিয়ন্ত্রণে কি পরিকল্পনা অনুযায়ী সব কাজগুলি ঠিকভাবে চলছে কিনা বা কোনো ত্রুটি বিচ্যুতি দেখা যাচ্ছে কিনা তা নির্ধারণ করে তার সংশোধন করা হলো নিয়ন্ত্রণের কাজ। এজন্য পরিকল্পনার সাথে নিয়ন্ত্রণের অবশ্যই সম্পর্ক আছে। নিয়ন্ত্রণের মাপকাঠি হলো পরিকল্পনা, এবং পরিকল্পনা বাস্তবায়নের অন্যতম নিয়ন্ত্রক হলো নিয়ন্ত্রণ। এই জন্য এর মধ্যে একটা সম্পর্ক আছে। বুঝতে পেরেছো তোমরা? আজকে এরপর আসে ব্যবস্থাপনার 6M। 6M হলো ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মার্কেট, মেথড। এই ছয়টা হলো ব্যবস্থাপনার মূল উপকরণও বলা হয়, যার উপর ভিত্তি করে ব্যবস্থাপনার অন্যান্য কার্যক্রম পরিচালনা হয়। আমি আজকে 2016 সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের বি পার্ট তোমাদের মধ্যে আলোচনা করে দিলাম। ইনশাল্লাহ এরপর সি পার্টও আলোচনা করে দেব।
তোমরা বাসায় 2016 সালের সি পার্টের প্রশ্ন সবাই দেখবা, এটা তোমাদের পড়া থাকলো, ঠিক আছে? আমার আজকে মেসেজগুলো কি তোমরা বুঝতে পারছো সবাই? জি স্যার। যদি বুঝে থাকো আশা করি এই অনুযায়ী সমস্ত কার্যক্রম চলবে ইনশাআল্লাহ। আমি যদি বেঁচে থাকি, আল্লাহ সুস্থ রাখে, তোমাদের সাথে আবার ক্লাসে দেখা হবে। তোমরা সুস্থ থাকো, যে যেখানে থাকো ভালো থাকো, মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করে আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।